হয়েছে গত বছরের 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, তখন তিনি যে সাজাপ্রাপ্ত আসামি এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিরবেন কিনা এই প্রশ্নটি আমি কেন উত্থাপন করছি? আমি প্রশ্নটি আলোচনায় আনার জন্য এই প্রশ্নটি উত্থাপন করেছি যে শেখ হাসিনা তিনি যে ফিরবেন বলেছেন, এই ফেরাটি কিরকম ফেরা হবে। অর্থাৎ তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতায়, ভারত সরকারের সহযোগিতায় ফিরে যাবেন। অর্থাৎ ভারত সরকার তাকে একটি ট্রাভেল পাস দেবে এবং বাংলাদেশ সরকার সেই ট্রাভেল পাসটি অনুমোদন করবে যে হ্যাঁ, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরতে পারেন। দিল্লি থেকে বাংলাদেশগামী কোনো বিমানে তাকে তুলে দেওয়া হলো এবং তিনি ঢাকায় অবতরণ করলেন। তারপর তিনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, অতএব তিনি একজন স্বাভাবিকভাবেই যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে, তারপর তাকে আদালতে পেশ করবে এবং আদালত সিদ্ধান্ত নেবে যে তাকে জুডিশিয়াল কাস্টডি অর্থাৎ কারাগারে পাঠানো হবে নাকি পুলিশ কাস্টডি অর্থাৎ তদন্তকারীদের হাতে সমর্পণ করা হবে। এটুকুলো আদালতের বিষয়। এখন এইটা হলো যে শেখ হাসিনা যে ফিরবেন বলেছেন, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় শেষ পর্যন্ত 31 ডিসেম্বর 2026-এর মধ্যে, তাহলে শেখ হাসিনা এইভাবে ফিরবেন। অর্থাৎ তার এখন পাসপোর্ট নেই, তিনি ভারতে অবস্থান করছেন। তাহলে তিনি যদি সিদ্ধান্তে অবিচল থাকেন যে তিনি ফিরবেন, তখন ভারত সরকারের কিছু করার থাকবে না। তার একটা কারণ হচ্ছে যে তিনি ফিরতে চান অথচ ভারত তাকে ফিরতে দিতে চায় না। এটার নানা বহুবিধ অর্থ দাঁড়াবে। এমন অর্থ দাঁড়াবে যে ভারত তাকে বন্দি করে রেখেছে, বা ভারত বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে চায় না, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি ভারত কোনো সম্মান প্রদর্শন করছে না, তাই শেখ হাসিনাকে যাওয়ার তারা কোনো রকম সুযোগ সুবিধা দিচ্ছে না। তিনি দিল্লিতে যেমন নিরাপদে আছেন তেমন ভাবেই তিনি থাকবেন। এইটা যদি হয় তাহলে ভারতের দিক থেকে এইরকম একটি অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভাবন হওয়ার সম্ভাবনা বেশি। ফলে শেখ হাসিনা যদি জেদ ধরে থাকেন যে ফিরবেনই, যা থাকে কপালে, ফাঁসি হোক অন্য যেভাবে হোক, তাকে হত্যা করা হোক, তিনি যাবেনই, তাহলে ভারত সরকারের কিছু করণীয় নেই। একমাত্র তাকে যাওয়ার জন্যে আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে, তাকে একটা ট্রাভেল পাস বা ভারত ইস্যু করবে। কিন্তু ভারত ট্রাভেল পাস ইস্যু করলেই যে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তা নয়। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার তারা ওই ট্রাভেল পাসটাকে বৈধ, অর্থাৎ তারা ওইটা বাংলাদেশে গ্রাহ্য হবে এই মর্মে তাদেরকেও একটি বিজ্ঞপ্তি জারি করে বলতে হবে যে হ্যাঁ, এই ট্রাভেল পাস নিয়ে এবং এই নথিপত্র নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি বলেছেন যে শেখ হাসিনা বৈধ উপায়ে বাংলাদেশে ফিরতে পারেন। তিনি বাংলাদেশের নাগরিক, তার তো নাগরিকত্ব চলে যায়নি, ফলে তিনি নাগরিক হিসেবে দেশে ফিরতেই পারেন। এবং তিনিও কিন্তু কিভাবে ফিরবেন এই জায়গাটিকে স্পষ্ট করেননি। বলেছেন উনি ফিরতে পারেন, ফিরে উনি আদালতের মুখোমুখি হন, উনি ওনার যে সাজা হয়েছে সেই সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করুন, এগুলো সবই করুন। বিএনপির সাবেক নেত্রী, এখন বহিষ্কৃত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই ওজনদার আলোচিত একজন রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব রুমিন ফারহানা, তিনি এখন স্বতন্ত্র বা নির্দল সংসদ, নির্বাচিত সাংসদ। তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো দেশে ফিরতেই পারেন, ফলে আইনে কোনো বাধা নেই। আইনে সত্যি কোনো বাধা নেই শেখ হাসিনা ফেরার ব্যাপারে। কিন্তু যেটা আলোচনা সেটা কিন্তু আইন নয়, সেটা রাজনীতি এবং কূটনীতি। সেটি হচ্ছে যে শেখ হাসিনা ফিরতে চাইলেন এবং তিনি ফিরতে পারলেন, এটার মানে হলো যে শেখ হাসিনা
তার সিদ্ধান্ত মতো বাংলাদেশে ফেরত গেলেন। আর যেটাকে বলা হবে প্রত্যাবর্তন, শেখ হাসিনার জীবনে প্রত্যাবর্তন শব্দটির কিন্তু একটা বিরাট বড় গুরুত্ব বহন করে। যেমন তার প্রথম প্রত্যাবর্তন ঘটেছিল 1981 সালের 17 মে, যখন তিনি ভারতে উদ্বাস্তু জীবন কাটাচ্ছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে। তাকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে আশ্রয় দিয়েছিলেন। তারপর 1981 সালে তিনি দেশে ফিরে গিয়েছিলেন এবং তার আগে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করেছিল। সেই যে তিনি ফিরেছিলেন সেটি তার জীবনের প্রথম প্রত্যাবর্তন। সেদিনও বাংলাদেশের ঢাকায় জনসমুদ্র দেখা গিয়েছিল। হাজার হাজার মানুষ পথে নেমে এসে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন। আওয়ামী লীগ এই দিনটি প্রতি বছর খুব গুরুত্ব দিয়ে উদযাপন করে। শেখ হাসিনার জীবনে দ্বিতীয় প্রত্যাবর্তন 2007 সালে, যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সময় বিরোধী নেত্রী শেখ হাসিনা তিনি প্রথমে নিউ ইয়র্কে এবং পরে লন্ডনে গিয়েছিলেন, কিন্তু বিদেশ থেকে তাকে বাংলাদেশে আর ফেরত আসতে দিতে চাইছিল না তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। কারণ তাদের একটি কর্মসূচি ছিল -2, শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করা। শেখ হাসিনা যেহেতু বিদেশে গিয়েছেন, ফলে তাকে আর ফিরতে না দেওয়া, এই একটা সুযোগ তারা নিতে চেয়েছিল। সমস্ত ঢাকাগামী বাংলাদেশগামী এয়ারলাইন্সকে বলা হয়েছিল শেখ হাসিনাকে যেন বিমানে উঠতে না দেওয়া হয়। অনেক বিমান কিন্তু তাকে উঠতে দেয়নি। কিন্তু আওয়ামী লীগ গণ আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি করে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করিয়েছিল এবং শেখ হাসিনার দ্বিতীয় প্রত্যাবর্তন ঘটেছিল। এই দিনটিও বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের সমর্থকেরা এবং আওয়ামী লীগ দলগতভাবে এই দিনটিও উদযাপন করে, গুরুত্ব দিয়ে উদযাপন করে। শেখ হাসিনার তৃতীয় প্রত্যাবর্তন হবে কিনা সেটা আগামী দিনে জানা যাবে। তিনি বলেছেন 31 ডিসেম্বর 2026 তার মধ্যে তিনি দেশে ফিরে যাবেন। এখন প্রত্যাবর্তন একটি রাজনৈতিক সাফল্যের বার্তা বহন করে। অর্থাৎ একজন মানুষ যিনি ময়দান থেকে খানিকটা যে কোনো কারণে হোক, দুর্যোগ দুর্বিপাকে, রাজনীতিতে এরকম দুর্যোগ দুর্বিপাক আসে, সেখান থেকে সাময়িক সরে গিয়েছিলেন, অনুপস্থিত ছিলেন, আবার তিনি স্বমহিমায় রাজনীতির ময়দানে ফিরছেন, এটি হলো প্রত্যাবর্তন। কিন্তু প্রত্যর্পণ একটি আইনি শব্দ, যেখানে একজন আসামিকে একটি দেশ থেকে আরেকটি দেশ অর্থাৎ তার নিজের দেশে হস্তান্তর করা হয়। শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকার তারাই প্রথম প্রত্যর্পণের দাবি জানিয়ে নথিপত্র দিল্লিতে পাঠিয়ে রেখেছে এবং বর্তমান বিএনপি সরকার তারা মাঝে মধ্যে এই প্রত্যর্পণের বিষয়টি নিয়ে নাড়াচাড়া করে। কিন্তু যদিও তারা খুব যে জোরালো ভাবে শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশে, এমনটি নয়। তার একটা বড় কারণ হচ্ছে যে তারা এইটা জানে যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মাত্র আওয়ামী লীগের যে জাগরণটি হবে, সেই জাগরণ একটা ঘূর্ণিঝড়ের মতো, সেটাকে মোকাবিলা করাটা রাজনৈতিকভাবে শাসক দল বিএনপি এবং বিরোধী শিবিরের জামায়াতে ইসলামী এবং এনসিপি দুই দলের জন্য সেটা খুব ঝুঁকিপূর্ণ হবে। ফলে তারা প্রত্যর্পণ নিয়ে এতদিন পর্যন্ত কিন্তু খুব একটা উচ্চবাচ্য করেননি। কিন্তু যদি শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী তার ফেরার ব্যবস্থাটা পাকা হয়ে যায়, তাহলে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে। প্রত্যাবর্তন বনাম প্রত্যর্পণ। প্রত্যর্পণ হয় আসামির, অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের দাবি অনুযায়ী ভারত সরকারের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে ভারত সরকার বাংলাদেশের একজন আসামি, ফাঁসির আসামি শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে সমর্পণ করছে। এই যে প্রত্যর্পণের যে আইনি বিষয়টি, এটিও হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কিন্তু সেটি যদি হয়, তাহলে খেলাটা বিএনপি এবং আওয়ামী লীগ সামগ্রিকভাবে আওয়ামী লীগ বিরোধীদের অনুকূলে চলে যাবে। আর যদি প্রত্যাবর্তন হয়,
অর্থাৎ এইরকম কোনো প্রত্যর্পণ হলো না, ভারত সরকারের সঙ্গে কোনো ধরনের নথি বিনিময় বাদানুবাদ কোনো কিছু হলো না। ভারত সরকার শেখ হাসিনার ইচ্ছায় সায় দিয়ে তাকে ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ ভ্রমণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র অনুমতিপত্র দিয়ে দিল এবং তিনি ঢাকায় পৌঁছে গেলেন। তাহলে সেটি হবে প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনীতিতে পুনরায় আবির্ভাব। এই আবির্ভাব শব্দটি বা প্রত্যাবর্তন শব্দ, এই শব্দগুলির আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে এই শব্দগুলির গুরুত্ব তাৎপর্য ভীষণ ভীষণ গভীর। ফলে এই যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তিনি ফিরবেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, একটি ভিডিওতে ইতিমধ্যে বলেওছি যে শেখ হাসিনার এই ঘোষণাকে অনেকে, বাংলাদেশের অনেকে, বিএনপি জামাতের নেতারা, এনসিপির নেতারা ধোঁকাবাজি বলছেন, অনেকে বলার চেষ্টা করছেন, এমনকি আওয়ামী লীগের কিছু বিক্ষুব্ধ লোকজন, ঠোঁটকাঁটা লোকজন বলে তারা নিজেরা দাবি করেন নিজেদেরকে, তারাও বলছেন যে এর ফলে অনেক নেতা কর্মী নতুন করে জেলে চলে যাবে, এই হবে তাই হবে, এসব তারা বলছেন। কিন্তু আমি বহু লোকের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলেই এক বাক্যে একান্তে তারা স্বীকার করেন যে শেখ হাসিনার এই ঘোষণাটা তাদের জন্য খুব চিন্তার। তার কারণ ইনি জেদি মহিলা, ইনি যখন ঘোষণা দিয়েছেন তখন ইনি ফিরবেনই। যদি না বড় কালবৈশাখী হয়, যদি না এমন কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, যদি না কোনো আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হয়, তা যদি না হয়, সমুদ্র যদি নিস্তরঙ্গ থাকে, বঙ্গোপসাগরে যদি উত্তাল ঢেউ না ওঠে, তাহলে শেখ হাসিনা ফিরবেন। বরং রাজনীতির ময়দানে বঙ্গোপসাগরের মতো উত্তাল ঢেউ তাতে উঠতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের জাগরণ এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারে যে বিএনপি জামাত এরা নানানভাবে বিপাকে পড়ে যাবে। অনেকে তো হয়তো একটু বাড়িয়েও বলছেন যে সরকার নড়ে যাবে। আমি অতটা মনে করি না। একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া বা নড়ে যাওয়া এগুলো খুব মুখের কথা নয়। সরকারের বয়স মাত্র 5, 2026-এর ডিসেম্বরে গিয়েও সরকারের বয়স হবে মাত্র 11। ফলে এগুলো নয়, কিন্তু সরকার নিজেরাই নড়বড়ে হয়ে যাবে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যখন বিরোধী মঞ্চে গিয়ে আওয়ামী লীগ হাজির হবে, সক্রিয়ভাবে তারা যখন রাজনীতিটা শুরু করবে, অনেকে বলছেন তারা কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ এটা তো একটা আইনি পদক্ষেপ, একটি প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু মানুষ যদি পথে নেমায়, মানুষ যদি মনে করে যে আমি আর ঘরে বসে থাকবো না এবং এই কার্যক্রম নিষেধাজ্ঞা আমি মানি না, তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়াটা কতটা সহজ হবে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু যে প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটি মূলত হচ্ছে যে প্রত্যর্পণ বনাম প্রত্যাবর্তন। অর্থাৎ শেখ হাসিনা তার ইচ্ছানুযায়ী দেশে ফিরে যাবেন, সেটি হবে প্রত্যাবর্তন। আর যদি বিএনপি মনে করে যে না, আমরা এতদিন চাইনি প্রত্যর্পণ, এতদিন বলিনি ভারত সরকারকে যে আমাদের হাতে তুলে দাও, কারণ তারা জানে যে তাদের সমস্যা হবে, কিন্তু হাসিনা যদি প্রত্যাবর্তনের করেন, সেই যে বার্তা, তার যে ইমপ্লিকেশন, তার যে গুরুত্ব, তার যে তাৎপর্য, যে গভীরতা, রাজনীতিতে যে প্রবাহ তৈরি করবে, সেটাকে আটকাতে হলে কিন্তু বিএনপি সরকার এবং জামাত, এনসিপি সকলের কাছে পথ হচ্ছে প্রত্যর্পণ দাবি করা। প্রত্যর্পণ কিন্তু আবার মুখের কথা নয়। অর্থাৎ বাংলাদেশ সরকার কিছু কাগজপত্র পাঠালো আর ভারত সরকার তাকে তুলে দিল। বাংলাদেশ সরকার বলল যে এই দেখো ইনি ফাঁসির আসামি, অতএব তুমি আমাকে আমার হাতে তুলে দাও। এটা কিন্তু হবে না। তার কারণ একজন ফাঁসির আসামির প্রত্যর্পণ এইটা করতে গেলে পরে ভারত সরকারকেও অনেক 7-5 ভাবতে হবে। তার কারণ তিনি ভারতের অতিথি। ফলে আমি যখন জানি যে একটা দেশ, যে দেশে বিচার ব্যবস্থার নামে ভার্চুয়ালি কিছুই নেই, যখন যাকে যা ইচ্ছে সাজা দেওয়া যায় এবং যখন যার সম্পর্কে যে কোনো রকম রায় বার করে আনা যায়, এবং অবিচারে যে যারা একটা বিরাট নজির তৈরি করেছে, যে বিচার ব্যবস্থায় বিচারটাই নেই, অন্য সবকিছু আছে, এইরকম একটি
শাসন ব্যবস্থায় তিনি যে আসামি হন না কেন, বিশ্ব মানবাধিকার সনদ, যেটা রাষ্ট্রসংঘের যে মানবাধিকার সনদ, সেই মানবাধিকার সনদেই কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ সম্ভব নয়। এবং আরো আন্তর্জাতিক নানান ধরনের আইন কানুন আছে যেখানে শেখ হাসিনার জীবনের ঝুঁকি আছে। অতএব এই ঝুঁকি নিয়ে তিনি দেশে ফিরবেন, এইটা খুব মুখের কথা নয়, এটা সহজ বিষয় নয়। তখন কিন্তু আবার ভারত সরকার তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে একেবারেই কোনো আগ্রহ দেখাবে না। অর্থাৎ ভারত সরকার শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত করবে। শেখ হাসিনা যদি তার সিদ্ধান্তে বহাল থাকেন, জেদ ধরে থাকেন যে ফিরবেনই, তাহলে ভারত সরকার একটা ট্রাভেল ডকুমেন্ট তার জন্য ইস্যু করতে পারে। কিন্তু যদি বাংলাদেশ সরকার বলে যে না, আমরা আইনি পথে তাকে আমাদের হাতে ফেরত চাই, অর্থাৎ আমরা প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন চাই, যেটা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি আছে, সেই চুক্তিতে কিন্তু একটি কথা বলা আছে যে চুক্তি হয়েছে মানেই এটা নয় যে কেউ কাউকে আসামি বলে তাকে হস্তান্তর করতে বলল মানেই তিনি যে দেশে আছেন সে দেশ তাকে ওই দেশে ফেরত দিয়ে দেবে, এটি মোটেই নয়। অর্থাৎ বাংলাদেশ চাইলেই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, এমনটি নয়। এবং ভারতের ক্ষেত্রে এটা করা অত্যন্ত কঠিনও হবে, তার কারণ তার কূটনীতি, তার রাজনীতি, তার রাষ্ট্রীয় যে ভাবনা, রাষ্ট্রীয় যে সংস্কৃতি, তার পরিপন্থী হবে যে আমার কাছে আশ্রয় প্রার্থী, আমার অতিথি হয়ে থাকা মানুষ। না হলো তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বলা হলো শেখ হাসিনার খবর প্রচার করা, বক্তব্য প্রচার করা, এই ব্যাপারে আদালতের নির্দেশ মানতে হবে। বাংলাদেশের গণমাধ্যমগুলো, শুধু গণমাধ্যম না, ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও শেখ হাসিনাকে নিয়ে কোনো খবর প্রকাশ করা যাবে না, এরকম বক্তব্যই তথ্য মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম কি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, তার সাক্ষাৎকার প্রচার করছে, নাকি ভিন্ন কিছু করছে? সরকার আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করতে গেল কেন? তার মানে কি এই ঘটনাকে কেন্দ্র করে, রয়টার্সে সাক্ষাৎকার প্রকাশকে কেন্দ্র করে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে? সেই অস্থিরতা হওয়ার কারণ কি? কারণ তো থাকার কথা নয়, কারণ নির্বাচিত সরকার 2/3 বেশি আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এই সরকারের উপরে জনগণের পরিপূর্ণ সাপোর্ট রয়েছে। সেখানে শেখ হাসিনা তো তাদের কাছে একটা গৌণ ব্যাপার হতে পারে। কেন এটা হচ্ছে? আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছিলাম লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, এরকম বিধিনিষেধ জারি করা হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করতে পারেনি। কিন্তু তার মানে কি এই যে তারেক রহমান সম্পর্কিত কোনো খবর সেটা গণমাধ্যমে প্রচার হয়নি? আমরা তখন দেখেছি 21শে টেলিভিশন লন্ডনে থেকে তারেক রহমানের বক্তব্য লাইভ প্রচার, গভীর রাতে লাইভ প্রচার করার কারণে 21শে টেলিভিশন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের পরে 21শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম তিনি কিন্তু মুক্তি পেয়েছেন শেখ হাসিনা সরকার পতনের পর, 2024-এর 5 আগস্ট পতনের পরে মুক্তি পেয়েছে। তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না সেই নির্দেশ অমান্য করে 21শে টেলিভিশনের প্রচার, 21শে টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা, এই ব্যাপারগুলো কি আওয়ামী লীগ ঠিক কাজ করেছিল? ঠিক কাজ যে করেনি তার চূড়ান্ত প্রতিফলন তো আমরা দেখেছি 2024-এর 5 আগস্ট। তো তাহলে একই কর্মকাণ্ড, একই পথে কেন বিএনপি হাঁটতে চাইছে? আমরা তো একটা পরিবর্তন প্রত্যাশা করেছিলাম। আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো নতুন সরকার করবে না, এটাই তো আমাদের প্রত্যাশা। একই কাজ কি করছে, নাকি বক্তব্যের মধ্যে ফারাক রয়েছে? নাকি শেখ হাসিনার বক্তব্য প্রচার আর বিদেশি গণমাধ্যমে প্রচারিত খবরকে বিশ্লেষণ করে সেই খবরের উদ্ধৃতি দিয়ে সেটা প্রচার করা, দুইটাকে একসাথে গুলিয়ে ফেলছে তথ্য মন্ত্রণালয়? আসলে কোনটা হচ্ছে? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম তথ্য মন্ত্রণালয় নির্দেশ জারি করেছে শেখ হাসিনার বক্তব্য, খবর এগুলো প্রচার করার ক্ষেত্রে আদালতের নির্দেশ মানতে হবে। আদালতের কি নির্দেশ রয়েছে? আদালতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে দণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক আসামি শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য, অডিও, ভিডিও এগুলো প্রচার করা যাবে না। গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে এটা প্রচার করা যাবে না। প্রচার করলে সেটা আইনত অপরাধ হবে। খুবই ভালো কথা। কিন্তু রয়টার্সে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো, রয়টার্স একটা আন্তর্জাতিক বিশ্ব স্বীকৃত একটা সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে যখন কোনো খবর প্রচারিত হয় সেটাকে উদ্ধৃত করে সারা পৃথিবীর সমস্ত পত্রিকা, টেলিভিশন খবর করে। তো রয়টার্সে একটা প্রকাশিত খবর, যেটা রয়টার্স প্রকাশ করেছে, সেটাকে উদ্ধৃত করে কোনো খবর যদি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়, সেটাকে কি আমরা শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বলতে পারি? তথ্য মন্ত্রণালয় কেন ব্যাপারটাকে গুলিয়ে ফেলছে? নাকি তথ্য মন্ত্রণালয় ঠিকই আছে, আসলে বাংলাদেশের সাংবাদিকরা বুঝতে পারছেন না, বাংলাদেশের গণমাধ্যম বুঝতে পারছে না? বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে খবর প্রচার হয়েছে, নিজের নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করতে পেরেছে। যেমন আমরা দেখেছি ডেইলি স্টারে এই খবর যখন প্রকাশিত হয়েছে, তখন সেই খবরে শেখ হাসিনার বিকৃত জুতার মালা, গলায় দেয়া একটা স্ট্যাচুর ছবি দেয়া হয়েছে। তো ডেইলি স্টার মনে করেছে যে শেখ হাসিনাকে এখানে বিকৃতভাবে উপস্থাপন করাটাই তাদের কাজ। ডেইলি স্টার করেছে, তাদের স্বাধীনতা। অন্য গণমাধ্যম নর্মাল ছবি দিয়েছে, কিন্তু সবাই তো রয়টার্সকে উদ্ধৃত করেছে। এখানে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ, বক্তব্য প্রচার, এই ব্যাপারটা কোত্থেকে এলো? আদালতের নির্দেশনা কি? আদালতের নির্দেশনাটা কি সরকার গুলিয়ে ফেলছে? কি বলছে তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর? চলুন একটু শিরোনামটা দেখে নিন, এই খবরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে। তার মানে এটা দাঁড়ায় যে বাংলাদেশের গণমাধ্যম আদালতের নির্দেশনা মানছে না। আদতে কি সেটা? চলুন আগে কি বলছে মন্ত্রণালয় সেটা জেনে দেখি, তারপরে বাংলাদেশের বরেণ্য সাংবাদিকরা কি বলছেন সেটাতে আমরা যাব। আদালতের নির্দেশনা অনুসরণ করে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার বা অডিও ভিডিও প্রচার বা প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আবারও দেখেন শব্দগুলো, সেটা হচ্ছে কোনো বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার বা অডিও ভিডিও বার্তা। তার মানে শেখ হাসিনা কোনো একটা অডিও ছেড়েছেন, সেই অডিওটা হুবহু গণমাধ্যমে প্রকাশ করা। এটা শেখ হাসিনা কোনো ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারটা, ভিডিওটা গণমাধ্যমে প্রকাশ করা। শেখ হাসিনা টেলিফোনে কিংবা ইমেলে কোনো সাক্ষাৎকার দিয়েছেন, ধরা যাক বাংলাদেশের ডেইলি স্টারেই সাক্ষাৎকার দিয়েছেন, ডেইলি স্টার শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে সেটা মৌলিকভাবে সেটা প্রকাশ করলো। এটাকে তাদের বক্তব্য কিন্তু এগুলো, কিন্তু রয়টার্সে প্রকাশ যেটা হয়ে গেছে, সেই প্রকাশিত খবর রিপ্রিন্ট হিসেবে যখন বাংলাদেশের গণমাধ্যমে, শুধু না বিশ্বের তাবৎ গণমাধ্যম, আমার চোখে অন্তত 100টা গণমাধ্যমে খবর পড়েছে, অন্তত 100 গণমাধ্যমে এরকম খবর দেখেছি যারা রয়টার্সকে উদ্ধৃত করে খবর করেছে। বিশ্বের তাবৎ গণমাধ্যম, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, ইন্ডিয়া, বিভিন্ন দেশের গণমাধ্যম এটা প্রকাশ করেছে। বাংলাদেশ তো অবশ্যই। ইন্ডিয়ার এমন কোনো গণমাধ্যম নেই যেখানে এই খবর প্রকাশ করা হয়নি। তাহলে রয়টার্স একটা বার্তা সংস্থা, তার খবরকে উদ্ধৃত করে সারা পৃথিবীর গণমাধ্যম খবর করে, তো সেটাকে রিপ্রিন্ট বলে। তো রিপ্রিন্ট কি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করা? আমার মনে হয় যে কোথাও সংজ্ঞায় গোলমাল হচ্ছে, অথবা সরকারের নীতি নির্ধারক পর্যায়ে এই তথ্য মন্ত্রণালয় যারা পরিচালনা করছেন, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর এই দিকে দৃষ্টি দেওয়া উচিত, কারণ তিনি নিজেই এই ব্যাপারে ভুক্তভোগী। তিনি যখন লন্ডনে ছিলেন, তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশের গণমাধ্যমে, সেটা গণতান্ত্রিক আদেশ ছিল না। তো গণতান্ত্রিক আদেশ ছিল না, তখনও কিন্তু শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার বলেছিল দণ্ডপ্রাপ্ত আসামির কোনো বক্তব্য প্রচার করা যাবে না, এবং গণমাধ্যম করেও নেই। নির্দেশ অমান্য করে একুশে টেলিভিশন তার বক্তব্য যখন সরাসরি প্রচার করেছে, সেটা সরাসরি তারেক রহমান বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য সরাসরি টেলিকাস্ট হচ্ছে, সেটা ভিন্ন কথা।
কিন্তু রয়টার্সে প্রকাশিত হয়েছে কিংবা পৃথিবীর কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তারেক রহমান সম্পর্কিত কোনো খবর, সেটা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হলে তার ব্যাপারে কিন্তু কোনো ধরনের ওই মানে কি বলবো যে ভয়ের বার্তা কিংবা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা কিংবা কোনো হুমকি ধামকি দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হয়নি। একুশে টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল ওই বক্তব্য সরাসরি টেলিকাস্ট করার জন্য, যেটাও কোনোভাবেই গণতান্ত্রিক না, সেটা অগণতান্ত্রিক আচরণ ছিল। সেটা টের পেয়েছে 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে। তার আগে কিন্তু তারা টের পায়নি, তার আগে সেগুলো তারা আমলেও নেয়নি। কি বলছে তারা? মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গত 5 ডিসেম্বর 2024 শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। খুবই ভালো, শেখ হাসিনা হাজার হাজার অডিও দিচ্ছেন, এর সঙ্গে ফোন কল করছেন, ওর সঙ্গে টেলিকনফারেন্স করছেন, ওর সঙ্গে জুম মিটিং করছেন, এরকম অডিও তো বহু আমরা ইউটিউবে দেখছি, তারা নিজেরা আওয়ামী লীগের পেজ থেকে প্রকাশ করা হচ্ছে। সেগুলো গণমাধ্যমে প্রকাশ হলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে শেখ হাসিনার সরাসরি বক্তব্য কেন প্রচার করা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি বলতে পারেন? আপনি যখন রয়টার্সের সাক্ষাৎকার রিপ্রিন্ট হওয়ার পরে এই বিজ্ঞপ্তি দিচ্ছেন, তার মানে তথ্য মন্ত্রণালয়ের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতা কেন? বিএনপি তো সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের ইতিহাসের, তাদের ইতিহাসের সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করেছে, এবং বিএনপির শুধু সরকার গঠন না, বিএনপির সঙ্গে যারা বিরোধী দল রয়েছে তারাও শেখ হাসিনা ব্যাপারে একমত। তো একটা বৃহৎ শক্তি যখন আওয়ামী লীগ ব্যাপারে একমত, তখন এই ধরনের অস্থিরতা কেন তথ্য মন্ত্রণালয়ে? ডাক্তার জাহেদকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা করা হয়েছে। আমার মনে হয় যে ডাক্তার জাহেদের মতো মানুষরা, যারা অরাজনৈতিক মানুষ, তারা রাজনৈতিক ট্রিটমেন্ট দিতে সম্ভবত ভুল করছেন। আর রাজনীতি আর অরাজনীতি এই দুইটার মাঝে কিন্তু অনেক বড় একটা ফারাক থাকে। আমার মনে হয় যে রাজনীতিকে রাজনীতি দ্বারাই মোকাবেলা করা উচিত, তাতেই মঙ্গল। যখন রাজনীতির মধ্যে অরাজনীতি ঢুকে যায়, তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি, বক্তব্য সরাসরি অথবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। সেটা করছেও না কেউ। বাংলাদেশের কোনো গণমাধ্যম করছে না। হ্যাঁ, করছে কারা? ফেসবুকে, ইউটিউবে করে কারা করছে? তারা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের নেতা কর্মী। তারা তো করবে। তাদেরটা আপনি ঠেকাতে পারলে, আইনগতভাবে ঠেকাতে পারলে ঠেকাবেন, তাদেরটা প্রমাণ করতে পারলে তাদেরকে অ্যারেস্ট করবেন, বিচারের মুখোমুখি করবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি গণমাধ্যমের উপরে যে দায় চাপাচ্ছেন, গণমাধ্যম যেটা করছে না, বরং রয়টার্সের সাক্ষাৎকারকে যখন ডেইলি স্টার প্রকাশ করছে যে রয়টার্সে এমন একটা কথা বলেছেন শেখ হাসিনা, তখন ডেইলি স্টার বিকৃত একটা ছবি দিয়ে সেটা প্রকাশ করছে। ডেইলি স্টারের এই খবরটা দেখে নিন, এটা কি শেখ হাসিনার পক্ষে যায়? এই ছবি প্রকাশ করলে এটা কি শেখ হাসিনার পক্ষে যায়, কিংবা শেখ হাসিনার পক্ষে ন্যারেটিভ তৈরি করা হয়? মানে ডেইলি স্টার যেভাবে প্রকাশ করেছে। তো বাংলাদেশের গণমাধ্যম যে যার রুচি মতো কাজ করছে। ডেইলি স্টারের এই খবরটা নিয়ে অবশ্য আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের মধ্যেও চরম রাগ আমরা দেখছি যে ডেইলি স্টার এভাবে বিকৃত ছবি প্রচার করেছে। ডেইলি স্টার মনে করেছে এটা করা উচিত, করছে। ডেইলি স্টার আগে যেভাবে কাজ করেছে, তারা তখন মনে করেছে সেভাবে কাজ করা উচিত, করছে। সেটা তাদের দৃষ্টিভঙ্গি। সরকার আশা প্রকাশ করে দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সহযোগিতা করবেন। এই বক্তব্য দিচ্ছে তারা। এই বক্তব্য যখন মন্ত্রণালয় দিচ্ছে, তখন আমরা কি দেখছি? তখন আমরা দেখছি যে সাংবাদিক আনিস আলমগীর এটা নিয়ে কথা বলছেন। আনিস আলমগীর সার্বক্ষণিক কখনো সরকারের প্রশংসা করেন, কখনো মানে সমালোচনা করেন। এই ব্যাপারে কিন্তু এর আগেও যখন ডাক্তার জাহেদ এরকম একটা কথা বলেছিলেন, এর আগে যখন এনডিটিভিতে সাক্ষাৎকার প্রকাশিত হয় এবং সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে ওই রিপ্রিন্টের ঘটনাই ঘটে, তখন ডাক্তার জাহেদ কিন্তু একই কথা বলেছিলেন। সেটা ছিল অনানুষ্ঠানিক কথা, আর এবারেরটা একেবারে আনুষ্ঠানিক মন্ত্রণালয়ের কথা। আনিস আলমগীরের এই পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, সরকার আজ নির্দেশ জারি করেছে শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না। কিন্তু পুরো বিষয়টাতেই একটা বড় ধরনের বাস্তবতার অভাব আছে। কি সেটা? প্রথমত, বাংলাদেশের কোনো মিডিয়া বা পত্রিকা তো উনার সাক্ষাৎকার বা বক্তব্য সরাসরি প্রচার করছে না। বিদেশি গণমাধ্যমে কি আসছে, দেশের মিডিয়া শুধু সেই খবরগুলো জানাচ্ছে। তাহলে এই নির্দেশনামা মিডিয়াগুলো মানবে কিভাবে?
দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়াকে এই নির্দেশের আওতায় আনা আরও অদ্ভুত। এর মানে কি এখন থেকে শেখ হাসিনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা বা লেখালেখি করা যাবে না? ডিজিটাল যুগে এসে এমন অবাস্তব ও অস্পষ্ট নির্দেশনা জারি করে আসলে কি অর্জন করতে চায় সরকার তা মাথায় আসছে না। সরকারের দায়িত্বশীল কেউ বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া দরকার, নতুবা জনগণ না জেনে ভুল করবে। এই যেমন একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই ফেরা নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেছেন যে শেখ হাসিনা ফিরবে ফাঁসির দণ্ড কার্যকর করার জন্য। ওয়েল অ্যান্ড গুড, সেটা মানে নাহিদ ইসলামের এই বক্তব্য তো শেখ হাসিনাকে কেন্দ্র করে, তো শেখ হাসিনাকে কেন্দ্র করে এই বক্তব্য কি গণমাধ্যম প্রচার করবে না? নাহিদ ইসলাম যেটা বলছেন, এবং বলছেন কিন্তু ওই রয়টার্সের সাক্ষাৎকারকে ভিত্তি করে, জামাত বলছে, বিএনপির নেতা রিজভী বলছেন, জামাতের আমির বলছেন, জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, তো সবাই তো বলছেন রয়টার্সের এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে। যেটা হচ্ছে সেটা হচ্ছে রয়টার্সে তার একটা বক্তব্য প্রকাশিত হয়েছে, সেই বক্তব্যটাকে নানাভাবে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। দর্শকদের জন্য, যাদের আমি মনে করি আমারও দর্শক, তাদের জন্য কথা বলতে আমি আগ্রহী এবং সর্বদাই আমি প্রস্তুত। কিন্তু সময়ের স্বল্পতায় এবং যেই কাজগুলোর সাথে আমি আর আপনি যুক্ত, সেই কাজগুলোকে করার জন্য অনেক সময় করে ওঠা যায় না। বর্তমান সময়ে বিশ্বব্যাপী একটি নামটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনা যেরকম বিশ্বব্যাপী এই মুহূর্তে একটি বিষয়, ঠিক সেই রকম সময়ে 1971 সনে বিশ্বব্যাপী একটি নাম ছিল, তার নাম শেখ মুজিবুর রহমান। বিশ্বের এমন কোন দেশ নেই যেখান থেকে শেখ মুজিবুর রহমানকে তাদের সংবাদে আনা হতো না। এই প্রথমে আমি তুলনাটা করার একটা কারণ আছে, কারণ বাংলাদেশ এই সময়ে 71-এর 9 মাসের সময় পার করছে। এটা আমার কথা নয়, আমি কিন্তু ইতিমধ্যে গত 2-3 মাস ধরে বাংলাদেশে বিভিন্ন অপরিচিত মানুষের সাথে আলাপ করেছি, যারা আমাকে কনফার্ম করেছেন যে বাংলাদেশে আমরা সেই সময়ে একদম শিশু ছিলাম না, কিন্তু তখন জয় বাংলা বলা যেত না। আওয়ামী লীগ সন্দেহ পিটিয়ে মারা হতো, মুক্তি বাহিনী বাড়িতে আছে কিনা সেটা খোঁজ করতে এসে বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের কাছে তুলে দেওয়া হতো। ঠিক একই সেই যে বাহিনী, সেই যে প্যারাট্রুপ, সেই যে অক্সিলিয়ারি ফোর্স জামায়াতে ইসলামী এবং আল বদর, সেই একই অবস্থা বর্তমান বাংলাদেশে চলছে। আপনি জয় বাংলা বলতে পারছেন না, আপনি বাংলাদেশের পক্ষে কথা বলতে পারছেন, অথচ আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল যে স্লোগান সেটা হলো জয় বাংলা। এটার সাথে কারো দ্বিমত থাকার কথা নয়, এবং সেইটার জন্য আমি এই কথাটা প্রথমেই তুলে ধরলাম যে এই 71-এর সময় পার করছে বাংলাদেশ, এবং 71-এ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পৃথিবীব্যাপী ছিল অ্যাক্টিভ এবং তাৎক্ষণিক, মানে সমসাময়িক বলবো, বর্তমানে হলো শেখ হাসিনা সমসাময়িক। আমি অনেকের নাম অ্যাভয়েড করে কথা বলি সারা জীবন, কারণ আপনি যখন কাউকে নিজের মুখে নাম বলবেন, সে কিন্তু খুব প্রাধান্য পেয়ে যায়। তবে আমি ইঙ্গিতে বলতে চেষ্টা করব যে কিছু তথাকথিত দালাল, আমাকে অনেকে দালাল সাংবাদিক বলে, আই ডোন্ট রিয়েলি কেয়ার, আমি বঙ্গবন্ধুর দালাল, আমি বাংলাদেশের দালাল, কিন্তু ওনারা বলেন যে ওনারা দালাল নয়, কিন্তু ওনারা হলেন দালাল সাংবাদিক। এখানে ওয়াশিংটন ডিসি আমাদের এম্বাসিতে আছেন, ওনার তো একদম তেলে বেগুনে জ্বলে উঠলেন, উনি অস্থির ভাবে দেখলাম সকাল থেকে বিভিন্ন পোস্ট দিয়ে যাচ্ছেন, এবং ওনার কিছু সাঙ্গপাঙ্গ এখানে অবস্থান করছে যারা শিবিরের লোক, তথাকথিত শিবিরের লোক, তারা সরাসরি শেখ হাসিনার দেশে ফেরা তাদের গায়ে ফুসকা পড়ছে। যে কথাটা আপনি বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের ফুসকা পড়ছে না, তারা অস্থির হয়ে পড়েছে যে শেখ হাসিনা কেন দেশে আসবেন না, উনি মিথ্যা কথা বলছেন, ওনার আশা কেন, উনি বিশ্লেষণটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ না করে ওনারা করছেন যে শেখ হাসিনা আসলে ওনাকে ফাঁসি দেওয়া হবে। উনি আমাদের আমেরিকান যে দালালগুলো আছে পয়সা দিয়ে কাজ করে, যার গত সপ্তাহে আমরা এই কথা বলছি, সেই দালালগুলো দিয়ে ওনারা গত সপ্তাহে বলিয়েছেন যে শেখ হাসিনা হয় বিদেশের থাকবে, না হয় দেশে গেলে জেলে পচে মরবে। এটা ভয় দেখানো, যে আপনি দেশে আসলে তো আপনাকে জেলে পচে মরবে, ফাঁসিতে ঝুলাবে, এই শব্দটা দুঃসাহসিক ভাবে তাদেরকে দিয়ে বলাতে পারেননি। সেই ঘটনায় যখন শেখ হাসিনা আজকে কিছুক্ষণ আগে
যখন পৃথিবীর সবচেয়ে, আমি শক্তিশালী বলবো না, পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক আমরা সংবাদকর্মী হিসাবে যেখান থেকে আমরা নিতে পারি এবং আমরা অনায়াসে লিখতে পারি যে এই সংবাদটা ভেরিফাইড, সেটা হলো রয়টার্স। সেই রয়টার্সের সাথে এত দীর্ঘ সময় বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী, কথা বললেন এবং উনি নির্দ্বিধায় সময়, ক্ষণ, দিন, ক্ষণ, মাস বলে দিলেন। সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এই দালাল সাংবাদিক এখানে ওয়াশিংটন ডিসিতে, যিনি বর্তমান সরকারের পয়সায় বসে, আমাদের সরকারি জায়গায় বসে এই কথাগুলো বলছেন। এবং তার কিছু তারও কিছু দালাল রয়েছে, দালাল রয়েছে, তারাও বিভিন্নভাবে ইনিয়ে যে শেখ হাসিনা দেশে ফিরবে, সবগুলো মিথ্যা কথা, শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই প্রথমত একটা লাইন আমাদের তৈরি করতে হবে। সেই লাইনটা আমরা যারা বঙ্গবন্ধু বা স্বাধীনতার পক্ষে, তাদের বাইরের মানুষকে বলছি, প্লিজ দয়া করে শুনুন। পালানোর সংজ্ঞা, প্রতিটি বিষয়ের সংজ্ঞা থাকে। পালানোর সংজ্ঞা সঙ্গোপনে কিছু হাতে থাক আর না থাক, জীবন নিয়ে জাস্ট পালিয়ে যাও, কেউ জানবে না কিভাবে গেলাম। কিন্তু শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনা কিন্তু বলেছেন, এই আজকে এই প্রেস মিনিস্টার এখানে বলল যে শেখ হাসিনা পালিয়ে যায়নি, কিন্তু পালিয়ে গেছেন। এটা বাংলাদেশের মানুষকে উনি কোট করে বলছেন যে আপনারা দেখুন উনি পালিয়ে গেছেন। আমি সেখানে এই সংজ্ঞাটা তুলে ধরতে চাই। পালিয়ে যাওয়ার সংজ্ঞাটা আগে শিখতে হবে। পালিয়ে যাওয়ার সংজ্ঞায় শেখ হাসিনা পালিয়ে যাননি, কারণ তাকে বাংলাদেশের বিমান বাহিনীর নিজস্ব বিমানে করে প্রোটোকল দিয়ে, গ্রেফতার নয়, জোর করে নয়, প্রোটোকল দিয়ে ভারতের সাথে যোগাযোগ করে, বাংলাদেশের ভারতের আর্মি যোগাযোগ করে ওনাকে সেখানে, যেটাকে বলে সিকিউরিটি দিয়ে, প্রোটোকল দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। এখন পৌঁছিয়ে দেওয়ার এই বিষয়টা শেখ হাসিনা যতদিন নিজে না বলবেন, ততদিন পর্যন্ত আমরা তো স্পেকুলেট করতে পারবো, আমরা তো সত্যটা জানবো না। অতএব বিষয়টা হলো, এখানে পালিয়ে গেলেন কি করে? পালিয়ে গেলে তো দেয়াল টপকাতে হয়, পালিয়ে গেলে তো অন্ধকারে যেতে হয়, পালিয়ে গেলে তো গোপনে যেতে হয়, সংগোপনে যেতে হয়, পালিয়ে গেলে তো অনেক কিছু সাথে থাকে না। সো আমরা এই বিষয়টাকে, যতই আপনারা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করুন না কেন, বাংলাদেশের আমি বলবো 99% মানুষ ইতিমধ্যে জেনে গেছে, এমনকি জামায়াতে ইসলামীর যারা অন্ধভাবে বিশ্বাস করতেন যে শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বাধ্য করেছি, তারাও জানেন যে না, শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত পালিয়ে যাননি, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে মেরে ফেলো, আমি যাব না, এটাই হলো ওনার সর্বশেষ কথা। অতএব এখন যারা এই মতিউর রহমান একজন কমিউনিস্ট, উই হ্যাভ টু সে দ্যাট। আমরা বলি না বলে উনি পার পেয়ে যাচ্ছেন। উনি একজন কমিউনিস্ট, এবং একজন কমিউনিস্ট যখন নষ্ট হয়, সে পচে যায়, পচা মানুষ হয়ে যায়, সে পচা শামুক হয়ে যায়, এবং সে এখন সুপার মার্কিনীদের দালাল। আমি মার্কিনী, আমি, আমার দেশ আমেরিকা, কিন্তু আমার দেশের এই অধিকার রয়েছে, আমি এই দেশে বসে আমি যে কোনো বিষয়ই সমালোচনা করতে পারি। বাংলাদেশ আমেরিকার অংশ হবে সেটাতে আমার, বা আমেরিকা যদি 51 স্টেট হিসাবে বাংলাদেশকে গ্রহণ করে এবং বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়, তাহলে আমার কি অসুবিধা কি? আমি তো এমনি ইমিগ্রেশন নিয়ে আমেরিকান হয়ে বসে আছি, তাই নয়? কিন্তু বিষয়টা হলো সার্বভৌমত্বের প্রশ্ন। সেই সার্বভৌমত্বের প্রশ্নে শেখ হাসিনা আপোষহীন ছিলেন বলেই আমাদের এই ব্যবস্থাটার পরিবর্তন করতে যারা এখানে শত কোটি ডলার ইনভেস্ট করেছেন, তাদের ভিতরে ডক্টর ইউনূসের যে ব্যবসা, বাংলাদেশের যে নেটওয়ার্ক, যে এই নেটওয়ার্কের ভিতর থেকে যে টাকা, সেই টাকা সে ইউজ করেছে জাস্ট শেখ হাসিনাকে করে দেওয়ার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য। এখন এই ক্ষমতাচ্যুত করার সাথে আমেরিকার পলিসি মেকারদের সাথে তাদের যে কথা, তাদের যে চুক্তি, তাদের যে বার্তা, সেইটার দেখা যাচ্ছে এই শেখ হাসিনা এটা কি করছে? মিশর বলছি, সিরিয়ার প্রেসিডেন্ট রাশিয়া গিয়ে আর কথা বলে না। সেখানে যে আইসিসের লোক ছিল
চরম বিদ্বেষী, চরম উগ্রবাদী, সে এখন তার সবকিছু ফেলে দিয়ে সে ওইখানে একটা সরকার তৈরি করছে, যেখানে দেখা যাচ্ছে সে এমনকি নন উগ্রবাদী মেয়েদেরকেও সেই ইয়াতে নিচ্ছে। অতএব সেখানে দেখা যাচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট চলে যাওয়ায় সেখানে ভ্যাকুয়াম তৈরি হয়নি, কারণ সেটা দীর্ঘমেয়াদী, সেখানে অন্য একটা ব্যবস্থা। বাংলাদেশের প্রেক্ষিত ডিফারেন্ট। বাংলাদেশের আবহাওয়া সিরিয়ার আবহাওয়া এক নয়। বাংলাদেশে আমরা মাছ ভাত খাই, সিরিয়াতে মাছ ভাত খায় না। বাংলাদেশ আমরা মনসুনের দেশ, সেখানে মনসুনের দেশ নয়। অতএব এটা বুঝতে হবে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এবং বঙ্গবন্ধু হলো বাংলাদেশের জাতির পিতা, বাঙালি জাতির পিতা শুধু নয়। তারা ভারতবর্ষে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেখানেও বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলা হয় এবং জাতির পিতা বলা হয়, এবং তার মূর্তি সেখানে রয়েছে এবং সেটাকে শ্রদ্ধা দেখানো হয়। অতএব শেখ হাসিনা যখন নিজে ডিক্লার করলেন যে আমি 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 আসলে অন্য একটা আমার লেখা জিনিস মনে হয়েছিল যে আপনাকে পড়ে শোনাবো, বাট আমি এটা করছি না, আমি শুধু এটা বলছি যে শেখ হাসিনা যখন ডিক্লার করলেন মরতে হয় আমি বাংলাদেশের জেলে মরবো, কারণ তোমরা বলছো আমি নাকি পালিয়ে গিয়েছি। আমি পালিয়ে যাব কেন? বাংলাদেশের যে মেটিকুলাসলি ডিজাইন ডাকাত সরকার বসেছিল, তারা বারবার ভারতকে হুমকি দামকি দিচ্ছে, শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ফেরত দাও। আরে ভাই, শেখ হাসিনা এখন নিজে আসতে চাই, তাহলে আপনারা কেন লিখবেন? মতিউর রহমান সাহেব কেন লিখবেন? কেন মতিউর রহমানের গং কেন লিখবেন? কেন আমেরিকান যারা এই ইয়ার সাথে যুক্ত, পয়সা বা ভুক্ত, তারা কেন বলবেন শেখ হাসিনা জেলে বসবেন? এটা শেখ হাসিনা ডিসিশন, ওয়েলকাম। তারা বলেন না কেন কবে আসবেন ভাই, আমরা তো আপনার জন্য দাঁড়িয়ে আছি, জেলের রাস্তা আপনার জন্য দাঁড়িয়ে আছে। অন্য যে আপনাদের তো ওই যে ভারতের সাথে যে আমাদের চুক্তি, যে উনাকে বন্দি বিনিময়, সেই চুক্তির তো প্রয়োজন হচ্ছে, ব্যবহার করতে প্রয়োজন হচ্ছে না। কেন ওনারা খুশি হচ্ছেন না? কই তারেক জিয়া তো 17 বছরে 1 সেকেন্ডের জন্য বলেন নাই যে আমি আসছি। 1 সেকেন্ডের জন্য উনি বলেন নাই আমি আসছি। এমনকি ওনার যখন সমস্ত রাস্তা ক্লিয়ার, তখনও তিনি বলছেন আমার যাওয়াটা শুধু আমার উপর নির্ভরশীল নয়। আর শেখ হাসিনা সুস্পষ্ট ভাবে বলেছেন আমার যাওয়া আমার উপর নির্ভরশীল। আমি যাচ্ছি, এতে আন্তর্জাতিক কোনো লবিং এর প্রয়োজন নেই, এমনকি ভারতবর্ষের সাথে আমি আলাপ করিনি। এটা কিন্তু ইয়াকে আমি একটু ইন্টারাপ্ট করছি। ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি পুরোপুরি শেখ হাসিনার উপরেই নির্ভর করছে। ভারত সরকার এই ক্ষেত্রে কিছু করবে না। যখন শেখ হাসিনা যেতে চাইবে, যদি যেতে চান যাবেন, থাকতে চাইলে থাকবেন। ভারত এই কথাটা বারবার, যশোর বারবার এটা বলছেন। সরি, আমি ইন্টারাপ্ট করলাম আপনাকে। না আপনার সরি না, এটা ইন্টারাপ্ট করা খুব প্রয়োজন, কারণ আমরা তো সম্মিলিত ভাবে কথা বলছি, আমি একক ভাবে কথা বলবো। সেখানে ভারতের সরকার, আমি ভারতের সরকারের কথাটা আপনি তুলে ধরলেন, ধন্যবাদ। আমি শেখ হাসিনার রয়টার্স যিনি যেটা বলছেন সেটা তুলে ধরছি। শেখ হাসিনা বলছেন যে আমি যাচ্ছি আমার দেশে ফেরত, এখানে ভারতের সাথে আমার আলাপের কি প্রয়োজন, এবং ভারতের সাথে আমার এই বিষয়ে কোনো আলাপই নেই। ভারত এটাতে বাধাও দিবে না, ভারতের সাথে আমি আলাপও করিনি। আমি যাব আমার মতন করে বাংলাদেশে, এবং বাংলাদেশে গিয়ে যদি আমার জেলে যেতে হয় আমি জেলে যাব। উনি আরেকটা কথা বলেছেন আমি আত্মসমর্পণ করব। এই কথাটার অনেক বিশ্লেষণ হচ্ছে, অনেক ভাবে করুক। আমি যেহেতু এই মুহূর্তে আইনজীবী হিসেবে কথা বলছি না, আমি একজন সংবাদ বিশ্লেষক হিসেবে কথা বলছি, সেই জন্য আমি বলছি উনি আত্মসমর্পণের কথা, যেহেতু ওনার বিরুদ্ধে কেস আছে এবং সেই কেসটার রায় আছে, এবং সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে ওনাকে অবশ্যই কোর্টে সাবমিশন করতে হবে। তবে পৃথিবীর ইতিহাসে বহু, এবং বাংলাদেশেও ইতিহাস রয়েছে যে এই ধরনের ভিআইপি শ্রেণীর যাদের বিরুদ্ধে হয়, এই ধরনের অনুপস্থিতিতে রায় হয়, তাদেরকে সরাসরি গ্রেফতার না করে তাদেরকে সুযোগ দেওয়া হয়, সময় দেওয়া হয়, তারা যাতে কোর্টে গিয়ে আবেদন করতে পারে যে আমি এখন উপস্থিত, এবং আমাকে হয় আমাকে বেল দিয়ে আমাকে আমার আইনি যে বিষয়টা, যে আমাকে প্রটেক্ট করার জন্য আইনি সে ব্যবস্থা আমি নিব। কিন্তু দেখুন, আপনার কলিগও বলবো বা আপনার পত্রিকার বসও বলবো, তিনি সন্ত্রস্ত কেন? তিনি কেন এটাকে ওয়েলকাম বলছেন না? তিনি কেন বলছেন না শেখ হাসিনার এই এমন একটি সিদ্ধান্ত, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এরকম আলোচনা হচ্ছে না কেন?
শেখ হাসিনা যদি, আমি আলোচনাটা আজকে করতে চাইনি, কিন্তু আপনি আমাকে ইনস্টিগেট করেছেন, আমি শুধু অল্প বিস্তর আজকে বলবো, ভবিষ্যতে বিস্তারিত বলবো। সেটা হলো জি যে শেখ হাসিনার এবং আমাদের সকলের, আমরা তো যে কোনো সময় প্রবাসে মৃত্যুবরণ করতে পারি, যে কোনো জিনিস, যে কোনো মানুষ মারা যেতে পারে। তো শেখ হাসিনা যে একটা বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পর সবচেয়ে সাকসেসফুল প্রধানমন্ত্রী, যাকে অন্যায়ভাবে আমরা বলছি এবং সম্পূর্ণ মিথ্যাভাবে বলছি উনি পালিয়ে গেছেন, সেটা উনি বহন না করে উনি পালিয়ে যাননি। আমি ফেস করছি এটা 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 হলো নেতৃত্বের একটা দারুণই। আমি ফেস করছি, আমাকে ফাঁসি দিবে, প্রমাণ হলে ফাঁসি দিবে, আমরা অন্যায়ভাবে ফাঁসি দিবে। আমি আমি পেট্রিয়ট, আমাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া, আমি ভারতে বলুন অন্য কোনো জায়গায় বলুন মৃত্যুবরণের চেয়ে আমি আমার দেশের জেলে, তোমরা আমাকে হত্যা করবে, বাংলার মানুষ আমাকে মনে রাখবে যে আমি পালিয়ে যাইনি। এবং শেখ হাসিনা পালিয়ে যায়নি, এই কথাটা প্রমাণের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বলেই আমি মনে করি। এবং সেখানে শেখ হাসিনাকে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে, এমনকি বাংলাদেশের আর্মিকে পয়সা দিয়ে কিনে, যে কথাটা আমাকে অনেকে বলেন, আমি বিশ্বাস করি আপনার এই টক শো অনেকে দেখেন, যাদের সাথে হয়তোবা বাংলাদেশ আর্মি বা ডিজিএফ এর হয়তোবা দেখেন, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, অনেকে আমাকে করেন, আমাকে সংশোধন করার চেষ্টা করেন, ভয় দেখানোর চেষ্টা করেন, আমার বাসায় আসেন, বলেন বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করে কেউ পারেনি। আমি আর্মির সাথে যুদ্ধ করছি না রে বাবা, আমি আমি সত্যটা বলছি। বাংলাদেশের কোনো একটি ইনক্লুডিং বঙ্গবন্ধু, কোনো একটি সরকারের গণতান্ত্রিক পরিবর্তন শুধু শেখ হাসিনা একবার করেছেন, সেটা 1996 সনে পাশ করে 2001 সনে উনি করেছেন। তাছাড়া সমস্ত সরকার পরিবর্তনে এই বাংলাদেশের আর্মি, যাদের প্রতিশ্রুতি হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, আমার টাকা, বঙ্গবন্ধু যেভাবে বলেছেন, আমার জামার টাকা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার গরিব দুঃখী মানুষের বুকে। ঠিক এই বিষয়টি আর্মিরা যদি সেদিন, হ্যাঁ, নির্বাচন নিয়ে আমেরিকা আমার সামনেই কথা বলেছেন যে আমরা এই নির্বাচনকে ইনক্লুসিভ বলি না। ইনক্লুসিভ বলে না একটা বিষয়, আরেকটা বিষয় হলে নির্বাচনকে আমরা মানি না, সেটা তো বলেনি। বলছে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করব, এই নির্বাচনটা ইনক্লুসিভ না। এখন নির্বাচনটা ইনক্লুসিভ কি এইবার হলো? এবার কি ইনক্লুসিভ হলো? তখন তো নিষেধ ছিল না। অতএব শেখ হাসিনা যে দেশে ফিরবে, সেটাতে যাদের গাত্রদাহ, এখন এটা শতভাগ এইভাবে প্রমাণিত যে শেখ হাসিনাকে জাস্ট সরিয়ে দিয়ে বাংলাদেশকে আবার 71-এর পরাজিত শক্তির কাছে বেরিয়ে দিয়ে বাংলাদেশ যে উন্নয়ন করছে, বাংলাদেশের মানুষের যে আয় হচ্ছে, সেটাকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থাটা করেছিল। এবং তার সাথে আপনার এককালীন কলিগ অথবা সম্পাদক, যার নাম মতিউর রহমান, উনিও যুক্ত, এবং আমি মনে করি ডেইলি স্টারের সম্পাদক উনিও যুক্ত, এবং বিরাট একটি গোষ্ঠী এর সাথে যুক্ত। অতএব তাদের ভয় সবচেয়ে বেশি। কেন শেখ হাসিনা ফিরবে? ওয়াই? আপনি বিদেশে বসে থাকেন, আপনাকে তো কেউ আমরা ডিস্টার্ব করছি না, আপনি বাংলাদেশে আসবেন কেন? বাংলাদেশে আপনার কি? কিন্তু বাংলাদেশের আমি মনে করি এই মুহূর্তে 80 to 85% পিপল, মানুষ, জনসাধারণ চাচ্ছে শেখ হাসিনাকে দুইটা ভাগে মানুষ চাচ্ছে, এটা আমার ধারণা, যেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। দুইটা ভাগে চাচ্ছে। একটা ভাগ হলো শেখ হাসিনাকে চাচ্ছে মরি বাঁচি আপনি আসুন, আপনি আমাদের লিডার, আমরা জান দিব, প্রাণ দিব, রক্ত দিব। আরেকটা হলো যে আপনি চ্যালেঞ্জ নিছেন, অতএব আসুন দেখি। হ্যাঁ, অতএব এই দুইটা গ্রুপের বাইরে একটা গ্রুপ রয়েছে, তারা কিন্তু মনে প্রাণে চায় শেখ হাসিনা দেশে ফিরুক, এবং শেখ হাসিনার উপর যে অন্যায়গুলো হবে, অত্যাচারগুলো হবে, সেটাতে বাংলার মানুষ খেপে উঠবে। এবং সেটা শেখ হাসিনা ভালো করে বুঝেন, এবং সেটাই মতিউর রহমান বুঝেন। এবং মতিউর রহমানরা যেহেতু অনেক আগ থেকেই কুটো রাজনীতি, মানে যেটাকে আমরা বলি কুতর্কে তারা যুক্ত থাকেন, সেইটা নিয়ে তারা ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা যদি এমন কি দাঁড়াতে পারেন বাংলার মাটিতে, তাহলে ওদের বিচার হবে। আমি দুইটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, এবং এই দুইটা আপনাকে করব। প্রথম হচ্ছে যে এই যে ডক্টর ইউনূসের যে পৃষ্ঠপোষকতায় যে দলটি এনসিপি, এই এনসিপির নাহিদ ইসলাম বলল যে এইটা প্রোপাগান্ডা। তো প্রোপাগান্ডা যদি হয়,
এইটাকে কেন তারা নাহিদ ইসলামরা বলছেন যে এটা অপপ্রচার করছে? তো শেখ হাসিনার বা আওয়ামী লীগের প্রধানের সাক্ষাৎকার, সেটাকে রয়টার্স অপপ্রচার চালালো? মানে নাহিদ ইসলাম কি বলতে চায় আসলে? নাহিদ ইসলাম তো আসলে একা না, নাহিদ ইসলামই তো ডক্টর ইউনূসের এখন এক ধরনের মুখপাত্র হিসেবে প্রকাশ্যে কাজ করছে। তো তারা কি রয়টার্স কে বললো যে অপপ্রচার চালাচ্ছে, নাকি শেখ হাসিনাকে মিন করলো? এইটা আপনি কিছু যুক্ত করবেন কিনা? না, আমি যুক্ত করতে আগ্রহী নই, আমি নামগুলো নিতে আগ্রহী নই, কিন্তু আপনি যেহেতু রয়টার্স নিয়ে বলছেন এবং একটু আগে আমি বলছিলাম যে এখানকার কিছু দালাল যারা, তারাও কিন্তু এই কথাটা, নাহিদের কথাটাই এখানে রিপিট করছে যে এটা তো অপপ্রচার, এটা সত্য নয়। আচ্ছা, ওকে, রয়টার্স কে মেনশন করে অনেকে লিখছে ফেসবুকে আমার জি, কাছাকাছি, এবং তারা জি। নাকি আবার সাহিত্যিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক। তা আপনারা যারা যারা আমাকে আমাকে ওই দুঃখিত, প্রথম আলো কিন্তু আরেকটা আর্টিকেলও আজকে গতকালকে ছেপেছে, সেইটাও লিখছে যে বাস্তব, মানে বাস্তবতা আছে কিনা, বাস্তবসম্মত কিনা, এটা ওই শুনেন, নাহিদের সুরেই কথা বলছে। আমি আমি বাস্তব কিনে, এটা তো উনার উনার আলোচনাটা আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য উনার কান্না করার প্রয়োজন নেই তো। আমি বলছি প্রথম আলো কেন এটা বাস্তব অবাস্তবের কথা বলবে? তারা তো বলবে প্রেক্ষিত। আমি যেটা বলবো এটা তো প্রেক্ষিত, যে আসলে কি শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। শেখ হাসিনা কি কে এই সরকার ফাঁসি দিয়ে দিবে সরাসরি, না শেখ হাসিনার পেছনে মানুষ দাঁড়াবে? আলোচনাটা তো একটা গণমাধ্যমের সেটা হওয়া উচিত। এটা যে অবাস্তব, এটা মিথ্যা, এটা বলছেন কেন আপনারা? কলা খান না, শেখ হাসিনা আসবে না, এবং রয়টার্স মিথ্যা কথা বলছে। রয়টার্স তেমন কোনো আমি কয়েকজনের লেখা পড়ে বলছি, রয়টার্স এর সমস্ত কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। আরে বোকা, আরে ধর, আমি কিভাবে বলবো যে যারা সংবাদকর্মী চিনি, এবং আমি ওই আপনার মতিউর রহমানকেও বলি, রয়টার্স এর সংবাদ কিনে কিনে তারা লেখে অক্ষরে 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 অক্ষরে। আমরা হয়তোবা অনেক ধর্মগ্রন্থের কথা অক্ষরে অক্ষরে পালন করি না, কিন্তু রয়টার্স এর কথা তো অক্ষরে অক্ষরে নির্দ্বিধায় মেনে পৃথিবী চলে। সেই রয়টার্স এর সাথে 10 মিনিট নয়, আধা ঘন্টা না, মোর দেন এ আওয়ার শেখ হাসিনা কথা বলেছেন, এবং সেই কথাগুলো রেকর্ডেড এবং সেটা প্রচারিত হয়েছে, এবং সেটা আপনি রয়টার্স এর সাথে আপনারা যোগাযোগ করেন, রয়টার্স কে বলেন। আপনারা কি আসলে রয়টার্স কে বলার আর কোনো প্রয়োজনই পড়ে না। তারপরে বলছি, কিন্তু শেখ হাসিনা মিথ্যা কথা বলছেন। এটা যেরকম একজনের কথা বলেন, এনসিপি হলো একটা সশস্ত্র গোষ্ঠীর, ফাইন্যান্স বাই, আমি দেশটার নাম বলছি না, তারা এখনো তাদেরকে নিয়ন্ত্রণ করছে, এবং এটার ইয়াটাই হলো যে এই এনসিপি দ্বারা তারা চেয়েছিল যে জামাতকে ক্ষমতায় বসাবে, সেখানে এনসিপি একটা কভার আপ থাকবে, এবং সেইটা ভারতের জন্য হয়নি। আমি মূলত দায়ী করব শেখ হাসিনার জন্য হয়নি। শেখ হাসিনা এটা তীব্রভাবেই আন্তর্জাতিক বিভিন্নভাবে উনি এই লবিংটা সক্ষম করতে পেরেছেন, যে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের যাওয়ার প্রয়োজন নেই, তথাপি নির্বাচন হোক, তথাপি বিএনপি ক্ষমতায় আসুক, তথাপি ওই জামায়াতে ইসলাম এবং এনসিপি যাতে ক্ষমতায় না আসে। এটা বাস্তব সত্য ঘটনা। কেউ যদি এটার প্রমাণ চান, কল মি, আমি ডকুমেন্টারি দিতে পারবো। বাট ঘটনাটা হলো যে আপনি যেটা বলছেন, এনসিপি কান্না করবে কেন? এনসিপি কান্না করবে কারণ তাদের তো জনবল নেই। আর্মি যখন যে দিন থেকে তাদের পিছনে নেই, এখন তারা রাস্তায় নামতে পারে না। তাদের 4-6জনকে বিনা নির্বাচনে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা জনগণের সাথে সম্পৃক্ততা নেই, এবং সেই সাথে জামাতের